পাল্টাপাল্টি আঘাতে কাঁপছে ইরান ইসরায়েল। যতদিন প্রয়োজন হামলা চলবে বললেন নেতানিয়াহু। পিছপা হবে না তেহরানও। আগ্রাসন বন্ধ হলেই কূটনীতির পথে ফিরতে প্রস্তুত। We face an existential danger, a dual existential danger. আমেরিকা এই আলোচনায় অংশ নিতে চায়, তবে শর্ত হলো তাদের অবশ্যই নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। এই শর্তে তারা আলোচনায় অংশ নিলে আমাদের আপত্তি নেই। তেল আবিবকে চাপ না দেয়ার ইঙ্গিত ট্রাম্পের। সংঘাত বাড়লে নিয়ন্ত্রণ অসম্ভব, সতর্কতা জাতিসংঘ মহাসচিবের। The expansion of this conflict could ignite a fire that no one can control. I have a simple and clear message. Give peace a chance. আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি মাহাদ ইসলাম ধ্রুব। পাল্টাপাল্টি হামলায় কাঁপছে ইরান ও ইসরায়েল। ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র লক্ষ্য করে 15টি যুদ্ধ বিমান দিয়ে হামলা চালানোর দাবি করেছে ইসরায়েল। পাল্টা জবাবে হাইফায় ইরানি হামলায় আহত হয়েছেন অন্তত 31। সংঘাতের মধ্যে ইরানের সেম্মান শহরে 5.1 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। শহরটির কাছে একটি মহাকাশ ও ক্ষেপণাস্ত্র কেন্দ্রের অবস্থান হয় তা উদ্বেগ সৃষ্টি করেছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইসরায়েলকে যুদ্ধ থামাতে বলার প্রশ্নই ওঠে না। পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত ইরান ইসরায়েল সংঘাত। দুই দেশেই সমান্তরালে চলছে ক্ষমতা প্রদর্শনের লড়াই। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, শুক্রবার ভোরে ইরানের পশ্চিমাঞ্চলে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র লক্ষ্য করে একযোগে হামলা চালায় তারা। 15টি যুদ্ধবিমান অংশ নেয় এই অভিযানে। ব্যবহার হয় অন্তত 30টি অস্ত্র। পাল্টা প্রতিক্রিয়ায় ইরান ক্ষেপণাস্ত্র ছোড়ে ইসরায়েলের হাইফা শহরে। বিস্ফোরণে আহত হন অনেকে। একই দিন ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে ইসরায়েলের উদ্দেশ্যে দেশটির রেভলিউশনারি গার্ড কর্পসের একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ভিডিও প্রকাশ করা হয়। তেল আবিবের কাছে অবস্থিত ওয়েজম্যান ইনস্টিটিউট সহ একাধিক স্থাপনায় বিস্ফোরণ ঘটায় ইরানি ক্ষেপণাস্ত্র। সংঘাতের মধ্যে ইরানের উত্তরাঞ্চলের সেমনান শহরে 5.1 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। শহরটির কাছে একটি মহাকাশ ও ক্ষেপণাস্ত্র কেন্দ্রের অবস্থান হওয়ায় তা উদ্বেগ সৃষ্টি করেছে। ভূতাত্ত্বিক ও রাজনৈতিক দুই দিক থেকেই অঞ্চলটি গুরুত্বপূর্ণ বলে দাবি গণমাধ্যমের। ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু বলেন, লক্ষ্য অর্জনে যতদিন প্রয়োজন ইরানে হামলা চালিয়ে যাবে তার দেশ। তিনি দাবি করেন, শুধু ইসরায়েল নয়, বিশ্বের বহু দেশকেই বাঁচানোর লড়াই করছে তার দেশ। 20,000 ক্ষেপণাস্ত্র এবং একটি উন্মাদ শাসক গোষ্ঠীর পারমাণবিক বোমার হুমকি, এটা ইসরায়েলের অস্তিত্বের সংকট। যতদিন লাগবে ততদিন লড়ব। একই সঙ্গে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার হাইফায় সংবাদ সম্মেলনে বলেন, তারা ইরানকে বিশ্বাস করেন না। তার দাবি, ইরান কখনো আন্তরিকভাবে আলোচনা করে না। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধে ইসরায়েল এগিয়ে থাকায় তাদের উপর হামলা বন্ধে চাপ প্রয়োগ করা অনুচিত। তিনি বলেন, ইসরায়েল ভালো করছে, যুদ্ধে এগিয়ে আছে, তবে ইরান ততটা ভালো করছে না বলে মন্তব্য করেন তিনি। ইউরোপীয় কূটনীতিকদের পক্ষ থেকে যুদ্ধবিরতির আহ্বান এলেও ট্রাম্প জানান, আপাতত যুক্তরাষ্ট্র এমন কোনো চাপ দেবে না। একই সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্প তার গোয়েন্দা সংস্থার মূল্যায়ন প্রত্যাখ্যান করেন। গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ডের বরাতে বলা হয়, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে এমন কোনো প্রমাণ মেলেনি, কিন্তু ট্রাম্প এই মূল্যায়নকে নাকচ করে দেন। এদিকে যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়াবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগেই ইরানকে 2 সপ্তাহের সময় দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে আন্তর্জাতিক পরমাণু সংস্থা IAEA জানায়, ইরানের নাতানজ পারমাণবিক কেন্দ্রে তেজস্ক্রিয় ও রাসায়নিক দূষণের ঝুঁকি তৈরি হয়েছে। সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি জানান, কেন্দ্রের ভেতরে ইউরেনিয়াম আইসোটোপ ছড়িয়ে পড়েছে, যা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ইসরায়েল ইরান সংঘাতের সবশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা স্টুডিওতে আছেন সহকর্মী নাদিম মারজান। আন্তর্জাতিক সময় আপনাকে স্বাগত নাদিম। শুরুতেই জানতে চাচ্ছি, ইরান ইসরায়েল যে যুদ্ধ, সেটা কিন্তু কোনোভাবে থামার ইঙ্গিত দিচ্ছেন, এবং এই সময় কিন্তু আমরা দেখেছি যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি বক্তার এই বিষয়ে বক্তব্য দিয়েছেন। তো সবশেষ প্রেক্ষাপটে কি তৈরি হয়েছে ইরান ইসরায়েল যুদ্ধ সম্পর্কে? ধ্রুব, যেমনটা আমরা শুনেছি যে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েল। তো আমাদের ফিরে যেতে হবে একটু অতীতে। সেক্ষেত্রে দেখা যায়, এই ইসরায়েল হঠাৎ করেই কেন ইরানে হামলা চালালো? এই হামলাটা কিন্তু হঠাৎ করে নয়। এই হামলার পরিকল্পনা তারা 1 বছর আগে থেকে করে এসেছিল। এছাড়া 7 বছর আগে 2018 সালে তারা একটি গোপন নথি চুরি করেছিল মোসাদের মাধ্যমে। সেই গোপন নথির জেরেই ইসরায়েল এই হামলার পরিকল্পনা করেছে।
যেমনটা আমরা দেখেছি ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রে শুক্রবার ভোরেও হামলা চালিয়েছে তারা, জবাবে হাইফায় ইরান হামলা চালিয়েছে। এবং এ এই নিয়ে হামলার মধ্যে কিন্তু আমরা যেটা দেখলাম, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেটা বলছেন যে তিনি ইসরায়েলকে বন্ধ করার কোনো প্রশ্ন ওঠে না, এরকম একটা কথা বলেছেন। তিনি বলেছেন যে ইসরায়েলের হামলা বন্ধ করার কোনো প্রশ্নই ওঠে না এবং ইরান হামলায় পিছিয়ে আছে। তো এ নিয়ে আমাদের বিস্তারিত কিছু তথ্য আছে, আমরা যাব সেখানে। তো প্রথমেই সংঘাত বাড়লে নিয়ন্ত্রণ অসম্ভব, সতর্কতা জাতিসংঘ মহাসচিবের। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে, যেটা ইরানের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত একটি বৈঠক, এই বৈঠকে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এই দাবি করেছেন। কারণ মধ্যপ্রাচ্যে যদি সংকট বাড়ে, সেখানে যদি যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করে, সেক্ষেত্রে গোটা মধ্যপ্রাচ্যটা জ্বলতে থাকবে আগুনে, যেটা তেহরানের পক্ষ থেকে বলা হয়েছে নরকে পরিণত হবে। জাতিসংঘ মহাসচিবের বক্তব্যের প্রেক্ষাপটে কি ইসরায়েল কিংবা ইরানের পক্ষ থেকে কোনো বক্তব্য এসেছে কিনা? জাতিসংঘ মহাসচিবের বক্তব্যের পক্ষ থেকে ইসরায়েল কিংবা ইরানের পক্ষ থেকে কোনো বক্তব্য না আসলেও আমরা জানি জেনেভায় যে বৈঠকটা হয়েছে ফ্রান্স এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে, সেখানে ছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি বলেছেন যদি ইসরায়েলের বিচার করা হয়, ইসরায়েল যে আগ্রাসী যুদ্ধ চালাচ্ছে ইরানের উপর, এর বিচার করা হলে তারা কূটনৈতিক আলোচনায় আগাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে। এছাড়া দ্বিতীয়ত আমরা দেখতে পাচ্ছি বিপজ্জনক মুহূর্তে বিশ্ব, এটা বলেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি। তার কারণটা হচ্ছে তিনি মধ্যপ্রাচ্যের যে সংকটটা, এই সংকটটাকে খুব বড়ভাবে এবং দূরদর্শীভাবে দেখেছেন। সেক্ষেত্রে আমরা বলতে পারি যেহেতু ইসরায়েলের পক্ষেই ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে পশ্চিমা বিশ্ব সবাই, কিন্তু অনেকে তো আবার যুদ্ধ অস্ত্রবিরতির জন্য কিন্তু আহ্বান জানাচ্ছে। হ্যাঁ, আহ্বান জানিয়েছে। সেক্ষেত্রে দেখা যায় ইরানের যারা মিত্র রয়েছে, চীন, রাশিয়া, তারপরে হচ্ছে উত্তর কোরিয়া, এরা বাদে পশ্চিমা কয়েকটা দেশ নিন্দা জানিয়েছে। আমরা আমরা পরের পার্টে যেটা দেখতে পাচ্ছি, চীন, রাশিয়া, ইরাক সহ বিশ্বের বিভিন্ন দেশের নিন্দা। শুধু নিন্দাই নয়, বিশ্বের বিভিন্ন দেশে ইরানে হামলার প্রতিবাদে বিক্ষোভ করা হচ্ছে। যেমনটা আমরা দেখেছি ইরাকে বিক্ষোভ হয়েছে, তেহরানেও বিক্ষোভ হয়েছে। আর তেহরানের যে বিক্ষোভটা হয়েছে, এজন্য ইরানের সর্বোচ্চ যে ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন এটা তার জাতির সাহসিকতা। আচ্ছা, এ বিষয়ে কোনো প্রতিবেদন আমাদের কাছে রয়েছে কিনা? এ বিষয়ে আমাদের একটি প্রতিবেদন আছে, চলুন আমরা দেখে নেই। ইরানের ওপর জোরপূর্বক যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বলেন আগ্রাসন বন্ধ করলেই কূটনীতিতে ফিরতে প্রস্তুত তেহরান। জেনেভায় যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকে একথা বলেন তিনি। এদিকে ইসরায়েল ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে ইরানে হামলা বন্ধ করবে না বলে জানিয়েছে ইসরায়েল। তবে ইরানও সাফ জানিয়েছে আত্মরক্ষায় পিছপা হবে না তারা। ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে দ্রুত অস্ত্রবিরতির আহ্বান জানিয়েছে চীন, রাশিয়া, ইরাক সহ বিশ্বের বিভিন্ন দেশ। ইরান ইসরায়েল ইস্যুতে জরুরি বৈঠক জাতিসংঘের নিরাপত্তা পরিষদে। বৈঠকে দুই দেশের প্রতি সতর্ক বার্তা দেন মহাসচিব আন্তোনিও গুতেরেস। বলেন সংঘাতের বিস্তার হলে যে আগুন জ্বলবে তা কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না। পারমাণবিক স্থাপনায় হামলা, বেসামরিক নাগরিক হত্যা ও অবকাঠামো ধ্বংস পরিস্থিতিকে পৌঁছে দিয়েছে ভয়াবহ পর্যায়ে। তাই শান্তির আহ্বান জানিয়ে সংঘাত বন্ধের তাগিদ দেন তিনি। The confrontation between Israel and Iran ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাত দ্রুতই ভয়াবহ মাত্রায় পৌঁছাচ্ছে। নিহত ও আহত হচ্ছে বেসামরিক মানুষ, ধ্বংস হচ্ছে ঘরবাড়ি, পাড়া মহল্লা ও নাগরিক অবকাঠামো। হামলা চালানো হচ্ছে পারমাণবিক স্থাপনাতেও। গোটা বিশ্ব উদ্বেগ নিয়ে তা পর্যবেক্ষণ করছে। আমরা এক সম্ভাব্য বিশৃঙ্খলার মুখোমুখি হচ্ছি। এই সংঘাত বিস্তৃত হলে এমন আগুন জ্বলে উঠতে পারে যেটা কেউই নিয়ন্ত্রণ করতে পারবে না। We are on course. বৈঠকে ইসরায়েলের স্থায়ী প্রতিনিধি ড্যানি ড্যানন জানান, ইরানের পরমাণু হুমকি প্রতিহত না করা পর্যন্ত এ হামলা চলবে। জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাওয়ানি বলেন, নিজেদের প্রতিরক্ষায় পিছপা হবে না ইরানও। চীনের প্রতিনিধি ফু কং বলেন, ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলা বিপজ্জনক নজির স্থাপন করেছে। ইসরায়েলের উচিত যত দ্রুত সম্ভব অস্ত্রবিরতি ঘোষণা করা।
রাশিয়ার দূত ভাসিলি নেবেনজিয়া বলেন, তেল আবিব কূটনৈতিক প্রচেষ্টার প্রতি স্পষ্ট অবজ্ঞা দেখিয়েছে। তিনি বলেন, ইসরায়েল এমন এক সময় হামলা চালিয়েছে যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা চলছিল। জাতিসংঘে নিযুক্ত ইরাকের প্রতিনিধির অভিযোগ, নিরাপত্তা পরিষদের বৈঠকের আগে ইসরায়েলের 50টি যুদ্ধবিমান তাদের আকাশসীমা লঙ্ঘন করেছে। এই বিমানগুলো বসরা, নাজাফ ও কারবালার পবিত্র স্থান অতিক্রম করে, যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এদিকে জেনেভায় ইরানের সঙ্গে সরাসরি বৈঠকে বসে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও ইউরোপীয় ইউনিয়ন। বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, ইরানের জনগণের ওপর অন্যায় যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, আগ্রাসন বন্ধ হলে কূটনীতির পথে ফিরতে প্রস্তুত ইরান। ইরানের ওপর যে কোনো অবকাঠামোগত হামলা হলে তার প্রতিক্রিয়া হবে মারাত্মক। আর ইসরায়েল ভালোভাবেই জানে তাদের কোন কোন লক্ষ্যে আমরা কতটা নির্ভুলভাবে আক্রমণ চালাতে পারি। এদিকে জেনেভায় এনবিসিকে দেয়া সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, যুক্তরাষ্ট্র কূটনীতির প্রতি বিশ্বাসঘাতকতা করেছে। মার্কিন প্রশাসন ইরানে আক্রমণ করতে চায় বলে শঙ্কা জানান তিনি। পরিস্থিতি শান্ত করতে কূটনৈতিক চেষ্টার আহ্বান জানিয়েছে ইউরোপীয় নেতারা। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেন, এটি এক বিপজ্জনক মুহূর্ত যা অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি করছে। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জো নোয়েল ব্যারো জানান, ইরান আলোচনায় আগ্রহ দেখিয়েছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আমরা দেখছিলাম প্রতিবেদনটি। ধ্রুব, এবার যে বিষয়টিতে আমরা আছি, যে আমরা প্রতিবেদনে যেটি দেখলাম, ইরানে ইসরায়েলের হামলায় জাতীয় স্বার্থেই ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল, এটা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে বলেছে ইসরায়েলি প্রতিনিধি। এর মূলত কারণটা কি? আমরা আবারও ফিরে যাব সেই পরমাণু অস্ত্রের কথায়। যেহেতু ইরানের ওপরে হামলা চালানোর একমাত্র লক্ষ্যই পারমাণবিক সমৃদ্ধিকরণ যাতে তারা না করতে পারে। যেহেতু আমরা জানি যুক্তরাষ্ট্রের নিরাপত্তা প্রধান তুলসী গ্যাবার্ড এর আগে বলেছিল তিনি ইরান কোনো ধরনের পরমাণু অস্ত্র তৈরি করছে না, আর তার সে কথাকেও মিথ্যে বলে দাবি করেছে ট্রাম্প। এ নিয়ে আমাদের বেশ কিছু তথ্য আছে, আমরা সেটা দেখি। নাদিম, এই তথ্য আমরা যাচ্ছি। পাশাপাশি আমি একটু আপনার কাছে জানতে চাই যে ইরানের সেলমান শহরে যে 5.1 স্কেলে যে ভূমিকম্প হয়েছে, এটা কি কোনো পারমাণবিক বোমার কোনো সংকেত কিনা? এই বিষয়ে আপনার কাছে কোনো তথ্য রয়েছে কিনা? ধ্রুব, এটা নিয়ে আসলে সরাসরি কিছু বলা যায় না, তবে বিভিন্ন মহলের দাবি এটা পারমাণবিক কোনো পরীক্ষা হতে পারে, যেহেতু এর আশেপাশে রয়েছে একটি মহাকাশ গবেষণা কেন্দ্র এবং নাতানজ পারমাণবিক কেন্দ্র ইরানের। আপনার কাছে কি তথ্য রয়েছে? আমরা একটু তথ্যগুলো দেখতে চাচ্ছি। প্রথমেই আমরা যেটা দেখতে পাচ্ছি, ইরানে ইসরায়েলের হামলা জাতীয় নিরাপত্তার স্বার্থে, এটা বলেছেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইসরায়েলি প্রতিনিধি। তো ইসরায়েলি প্রতিনিধির এই বক্তব্যের উনি এর আগে ইরানের যে প্রতিনিধি ছিল তাকে উনি প্রতিহত করেছে। মূলত ইরানের প্রতিনিধি বলেছে যে ইরানের উপরে হামলা চালানো হচ্ছে এটা আগ্রাসীভাবে। তো তিনি তাকে বলেছেন, আপনি ভিকটিম সাজবেন না, কারণ আপনারা অপরাধী। এটাই হচ্ছে ইসরায়েলের মূল বক্তব্য। এমনকি পারমাণবিক সমৃদ্ধিকরণ যতদিনে বন্ধ না হবে ততদিন পর্যন্ত ইসরায়েল ইরানে হামলা চালাতে থাকবে বলেও তিনি হুঁশিয়ারিও দিয়েছেন। ট্রাম্প এই বিষয়ে কি বলছেন? আমরা ট্রাম্পের একটা বক্তব্য এখানে দেখতে পাচ্ছি। ইরানের পরমাণু কার্যক্রম নিয়ে মার্কিন গোয়েন্দাদের তথ্য ভুল। আমি যেটা বলেছিলাম যে তুলসী গ্যাবার্ডের তথ্যকেও তিনি ভুল বলেছেন। এর আগে তুলসী গ্যাবার্ড না, শুধু আইএইএও বলেছে ইরান পারমাণবিক অস্ত্র সমৃদ্ধিকরণের জন্য কোনো ধরনের ব্যবস্থায় বা চেষ্টা করছে না। এবং মার্কিন প্রেসিডেন্ট কিন্তু ইরানকে 2 সপ্তাহ সময়ও দিয়েছেন। এই 2 সপ্তাহ সময় পেরোলে কি হতে পারে, এরকম কোনো ইঙ্গিত কিনে দিয়েছেন কিনা? এই 2 সপ্তাহ সময় মূলত তিনি কূটনৈতিকভাবে সমালোচনায় ইরান আগায় কিনা এটা দেখার জন্য। যদি না আগায় সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র এই সংঘাতে জড়িয়ে যেতে পারে। অন্যদিকে আমরা দেখছি ইসরায়েলের বিচারের পরেই কূটনৈতিক আলোচনা হবে, এটি বলেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সুইজারল্যান্ডের জেনেভায় তিনি ফ্রান্স এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বৈঠকে তিনি বলেছেন, ইসরায়েল ইরানের উপরে যে হামলা চালাচ্ছে এর বিচার যদি করা হয়, সে বিচারের পরেই মূলত যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনায় আগাতে পারে ইরান। নাদিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে স্টুডিওতে যোগ দেওয়ার জন্য। পরবর্তীতে আমাদের কোনো তথ্যের প্রয়োজন হলে আমরা অবশ্যই আপনার সাথে আবার সংযুক্ত হব। ধন্যবাদ আপনাকে। সংঘাতের পথে হাঁটবেন না, বরাবরই এমন প্রতিশ্রুতি দিলেও কথা রাখেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সবশেষ ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতিতেও আগুনে ঘি ঢালার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। যদিও হামলার বিষয়ে সিদ্ধান্ত নিতে সময় নিয়েছেন সপ্তাহ 2।
ট্রাম্প কি এই সময়টা কূটনৈতিক সমাধানের জন্য নিয়েছেন নাকি আরেকটি যুদ্ধের ছক আঁকছেন তা নিয়ে প্রশ্ন তুলছেন বিশ্লেষকরা। নির্বাচনী প্রচারণায় দিয়েছিলেন শান্তির বার্তা। যদিও রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেকে শুরু করে গাজায় আগ্রাসন, কোথাও সংঘাত অবসানে ভূমিকা রাখেননি ডোনাল্ড ট্রাম্প। সবশেষ ইরান ইসরায়েল যুদ্ধেও আগুনে ঘি ঢেলেছেন মার্কিন প্রেসিডেন্ট। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প যা বলেন তা করেন না। এছাড়া ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত শুরুর পর তিনি তেহরান সম্পর্কে যেসব বক্তব্য দিয়েছেন তাও পরস্পর বিরোধী। সম্প্রতি যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে শিগগিরই শান্তি প্রতিষ্ঠার ইঙ্গিত দেন ট্রাম্প। আবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা যুক্তরাষ্ট্রের জন্য ইসরায়েলের সঙ্গে যুদ্ধে যোগদানের পাশাপাশি একটি সম্ভাব্য বিকল্প হতে পারে বলেও মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার হোয়াইট হাউস জানিয়েছে, ইরানে হামলায় ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্র যোগ দেবে কিনা ট্রাম্প 2 সপ্তাহের মধ্যে তা সিদ্ধান্ত নেবেন। তাহলে ট্রাম্প কি সত্যিই শান্তি চান নাকি নতুন করে যুদ্ধের ময়দান তৈরি করছেন তা নিয়ে চলছে আলোচনা সমালোচনা। এর আগে রাশিয়া ইউক্রেন যুদ্ধের শুরুতেও ট্রাম্প শান্তির বার্তা দেন, সময় নেন, মস্কোর সঙ্গে সমঝোতার কথাও বলেন। কিন্তু পরে জানা যায় সেই সময়ে গোপনে ইউক্রেনে 20টি CIA এর ঘাঁটি তৈরি করেছে। এবারও কি সেই চেনা পদ্ধতি অনুসরণ করছেন ট্রাম্প? ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরো থাকছে। গাজায় ইসরায়েলি বর্বরতায় আরো 82 জনের মৃত্যু। তেল আবিবকে গোপনে সহায়তার অভিযোগে ব্রিটেনের সামরিক ঘাঁটিতে ঢুকে বিমান ভাঙচুর ফিলিস্তিনপন্থীদের। ইসরায়েলের বিরুদ্ধে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালালেও এখনো সবচেয়ে বিধ্বংসী অস্ত্র মজুদ রেখেছে ইরান। সামরিক বিশ্লেষকদের দাবি, নতুন প্রজন্মের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এখনো ব্যবহার করেনি তেহরান। সম্প্রতি ইসরায়েলের হামলায় নিহত হন ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানীরা। জবাবে অপারেশন ট্রু প্রমিস 3 অংশ হিসেবে দফায় দফায় পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। লক্ষ্যবস্তু ছিল ইসরায়েলের সামরিক ঘাঁটি ও কৌশলগত অবকাঠামো। তবে এই হামলার মধ্যেও ইরানের মূল শক্তি এখনো রয়ে গেছে অন্তরালে। তেহরান ভিত্তিক তাসনিম নিউজ জানায়, নতুন প্রজন্মের হজ কাসিম ও খোররামশাহর মতো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এখনো ব্যবহার করা হয়নি। সামরিক বিশ্লেষকরা বলছেন, ইরান ইচ্ছাকৃতভাবে তার চূড়ান্ত অস্ত্র গোপন রেখেছে যাতে চাপ প্রয়োগে সক্ষম হয়। ইরানি হামলার কৌশল চূড়ান্তভাবে দুর্বল করে দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। দিনে ও রাতে আক্রমণ, একসঙ্গে অনেকগুলো ক্ষেপণাস্ত্র ছোড়া, বিভিন্ন ধরনের অস্ত্রের সংমিশ্রণ সব মিলিয়ে ইসরায়েলের নিরাপত্তা কাঠামোকে করেছে অকার্যকর। হামলার মাত্রায় অনেকটা হতভম্ব হয়ে পড়েছে নেতানিয়াহু বাহিনী। তবে সামরিক বিশ্লেষকদের দাবি, ইরান এখন পর্যন্ত তার দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের বেশ কয়েকটি নতুন প্রজন্ম উন্মোচনই করেনি। চূড়ান্ত শক্তি ব্যবহার না করে তারা কেবল বার্তা দিচ্ছে যে অধিকৃত অঞ্চলের কোথাও দখলদার ইসরায়েলিরা নিরাপদ নয়। দীর্ঘমেয়াদী প্রতিশোধের পরিকল্পনার অংশ হিসেবে তেহরান ধাপে ধাপে আঘাত হানছে আর বিস্ময়ের জায়গা রেখে দিচ্ছে ইসরায়েলি প্রশাসনের জন্য। নাদিম মারজান, সময় সংবাদ। ইসরায়েলের হামলায় নিহত হননি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শীর্ষ উপদেষ্টা আলী শামখানি। গেল সপ্তাহে খবর প্রচার হয় তিনি বিমান হামলায় প্রাণ হারিয়েছেন। ইরানি গণমাধ্যমের দাবি, শামখানি জীবিত এবং চিকিৎসাধীন রয়েছেন। গেল 13 জুন ইরান জুড়ে হামলা চালায় ইসরায়েল। নিহত হন ইরানের সামরিক বাহিনীর শীর্ষ নেতাসহ অনেকে। বিভিন্ন গণমাধ্যম খবর প্রচার করে ইসরায়েলের বিমান হামলায় প্রাণ হারিয়েছেন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শীর্ষ উপদেষ্টা আলী শামখানি। তবে এবার ইরানি গণমাধ্যমের দাবি, প্রাণ হারাননি শামখানি। ইরান রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC নিয়ন্ত্রিত ফার্স নিউজ এজেন্সি ও মেহের নিউজ দাবি করেছে, শামখানি গুরুতর আহত হলেও তার শারীরিক অবস্থা স্থিতিশীল। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ইরানি গণমাধ্যমের প্রকাশিত এক বিবৃতিতে শামখানি বলেন, তিনি জীবিত আছেন এবং ইরানের জন্য জীবন দিতে সবসময় প্রস্তুত। শামখানির জীবিত থাকার খবর চলমান সংঘাতের মধ্যে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এটি গুজব ও তথ্যযুদ্ধের মধ্যেও সত্য প্রতিষ্ঠার একটি দৃষ্টান্ত। ইরান ইসরায়েল উত্তেজনার এই পর্যায়ে নেতাদের জীবিত থাকা কিংবা মারা যাওয়ার খবর কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশেষজ্ঞরা বলছেন, এই ঘটনায় প্রমাণ করে মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক সংঘাতে এখন সংবাদ আর তথ্য হয়ে উঠেছে যুদ্ধের অস্ত্র। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার হুমকিতে দ্বিতীয়বারের মতো বাতিল হলো নেতানিয়াহুর ছেলের বিয়ের আয়োজন।
চলমান সংঘাতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে বিষয়টি জানান নেতানিয়াহু। তবে তার এমন মন্তব্যে চড়েছেন অনেকেই। ইসরায়েলের এক এমপি ক্ষোভ প্রকাশ করে বলেন, ইসরায়েলে বহু পরিবার আছে যাদের সন্তানদের বিয়ে তো দূরের থাক, তাদের জীবনেরই আর কোনো উৎসব নেই। ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয় সোরোকা হাসপাতাল। কয়েকজন আহত হন। ক্ষয়ক্ষতি পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। চলমান এই যুদ্ধে ব্যক্তিগত খেসারত নিয়েও কথা বলেন তিনি। নেতানিয়াহু জানান, তার ছেলে আবনার নেতানিয়াহুর বিয়ের আয়োজন পাল্টাপাল্টি হামলার কারণে দ্বিতীয়বারের মতো স্থগিত করা হয়েছে। এর আগে 2024 সালে প্রথমবার নিরাপত্তাজনিত কারণে বিয়ে পিছিয়ে দেয়া হয়। এরপর চলতি বছর 16 জুন নতুন তারিখ নির্ধারণ করা হলেও তা আর বাস্তবায়ন হয়নি। 13 জুন ইসরায়েলের হামলার জবাবে পাল্টা আঘাত হানে ইরান। এরপর থেকেই ক্ষেপণাস্ত্র হুমকি বেড়ে যাওয়ায় ব্যক্তিগত আয়োজনে অনিশ্চয়তা তৈরি হয় নেতানিয়াহুর। তিনি জানান, এই যুদ্ধে প্রতিটি পরিবারই খেসারত দিচ্ছে, কিন্তু এই বক্তব্যে উল্টো চাপে পড়েছেন তিনি নিজেই। ইসরায়েলি এমপি গিলাদ কারিফ সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশটির বহু পরিবার আছে যাদের সন্তানের বিয়ে দূরে থাক, তাদের জীবনে আর কোনো উৎসবই থাকবে না। মৌসুমী সাথী। দ্বন্দ্বের মধ্যে এবার পাকিস্তানের পরমাণু কর্মসূচির উপর নজর পড়ল ইসরায়েলে। সামাজিক মাধ্যম এক্সে ইসরায়েলের সাবেক উপপ্রতিরক্ষা মন্ত্রী মিয়ার মাসরি ইসলামাবাদের পারমাণবিক কর্মসূচি ধ্বংসের হুমকি দিয়েছেন। জবাবে পাকিস্তান জানিয়েছে, এ ধরনের উস্কানিমূলক বার্তা তাদের জাতীয় ঐক্যকে আরও শক্তিশালী করে তুলছে। পারমাণবিক কর্মসূচি বন্ধের জেরে পাল্টাপাল্টি সংঘাতে উত্তাল ইরান ইসরায়েল। প্রথমে ইরানের নেতৃত্ব পরিবর্তনের কথা জানালেও সম্প্রতি ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু পারমাণবিক কর্মসূচি আসল লক্ষ্য বলে উল্লেখ করেন। ইরানের সঙ্গে তুমুল দ্বন্দ্বের মধ্যে এবার পাকিস্তানের পরমাণু কর্মসূচির ওপর নজর পড়ল ইসরায়েলের। সামাজিক মাধ্যম এক্সে ইসরায়েলের লেবার পার্টির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপপ্রতিরক্ষামন্ত্রী মেয়ার মাসরি ইসলামাবাদের পারমাণবিক কর্মসূচি ধ্বংসের হুমকি দিয়েছেন। তিনি বলেন, ইরানের অভিযানের পর পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি নিষ্ক্রিয় করতে চাইতে পারে তার দেশ। এমনকি পাকিস্তান ইরান থেকে দূরে নয়, এইটুকু বোঝার জন্য যথেষ্ট বলেও কটাক্ষ করেন তিনি। মাসরির এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে। পাকিস্তানের পক্ষ থেকে কড়া প্রতিক্রিয়া আসতে সময় লাগেনি। অনেক ব্যবহারকারী তাকে ট্রল করেন। পাকিস্তানের কূটনৈতিক স্তর থেকেও এসেছে কঠোর বার্তা। উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ইসরায়েলকে পাকিস্তানের দিকে চোখ তুলে না তাকাতে নিষেধ করে বলেন, তারা প্রস্তুত ও ঐক্যবদ্ধ। মধ্যপ্রাচ্য যখন যুদ্ধের আগুনে জ্বলছে, তখন পাকিস্তানকেও জড়িয়ে ফেলার চেষ্টায় উদ্বেগ বাড়ছে আন্তর্জাতিক মহলে। তবে ইসলামাবাদের কঠোর বার্তা আগ্রাসনের জবাব হবে শক্তিশালী ও ঐক্যবদ্ধভাবে। নাদিম মারজান, সময় সংবাদ। বাসীদের প্রতি সহমর্মিতা প্রদর্শনে যুক্তরাজ্যের এক সামরিক বিমান ঘাঁটির 2টি বিমান নষ্ট করেছে ফিলিস্তিনপন্থী কর্মীরা। এদিকে যুক্তরাষ্ট্রের অভিবাসন বিভাগের হেফাজত থেকে মুক্তি পেয়েছেন ফিলিস্তিনপন্থী কর্মী মাহমুদ খলিল। এর মধ্যে গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত হয়েছেন 82 ফিলিস্তিনি। ইরানের সঙ্গে সংঘাত চললেও গাজায় থেমেনি ইসরায়েলি আগ্রাসন। শুক্রবার গাজার কেন্দ্রীয় ও দক্ষিণাঞ্চলে হামলা চালায় ইসরায়েলি সেনারা। এতে অর্ধশতাধিক মানুষ নিহত হন, যাদের মধ্যে অনেকেই ত্রাণ সংগ্রহ করতে গিয়ে আক্রমণের শিকার হয়েছেন। ইউনিসেফ জানায়, ইসরায়েলি হামলায় আহত 13 বছর বয়সী আবেদ আল রহমান মারা গেছে। আগেই হাসপাতালের বিছানায় শুয়ে শিশুটি ইউনিসেফের ভিডিওতে বলেছিল সে কিভাবে সহায়তা নিতে গিয়ে গুলিবিদ্ধ হয়। এদিকে নিউ ইয়র্কের একটি আদালত আদেশ দিয়েছেন, অবৈধ অভিবাসনের দায়ে গ্রেফতার হওয়া মাহমুদ খলিলকে মুক্তি দিতে হবে। গাজায় যুদ্ধের বিরুদ্ধে আন্দোলনে সক্রিয় ছিলেন বলে মার্চে গ্রেফতার হয়েছিলেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এরপর ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে রাজনৈতিক হয়রানির অভিযোগ তোলে অধিকার সংস্থাগুলো। খলিল বলেন, তাকে শাস্তি দেওয়া হচ্ছে শুধুমাত্র মত প্রকাশের স্বাধীনতার জন্য। একই সঙ্গে যুক্তরাজ্যের সামরিক ঘাঁটিতে তৎপরতার দাবি জানিয়েছে ফিলিস্তিনপন্থী একটি সংস্থা। প্যালেস্টাইন অ্যাকশন নামের এক গ্রুপের সদস্যরা বিদ্যুৎ চালিত স্কুটারেই ঢুকে পড়েন ঘাঁটিতে। 2 বিওয়াজার জেট বিমানের টারবাইন ইঞ্জিনে অগ্নি নির্বাপক যন্ত্র দিয়ে ছিটিয়ে দেন লাল রং। তাদের দাবি, যুক্তরাজ্য প্রকাশ্যে নিন্দা জানালেও গোপনে যুদ্ধ তৎপরতায় সহায়তা দিচ্ছে। ইসরায়েলি ও মার্কিন বিমানকে দেশটি সাইপ্রাস ঘাঁটি থেকে জ্বালানি সরবরাহ করছে বলে দাবি করে তারা। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘটনাটি নিশ্চিত করে বলেছে, এটি রয়্যাল এয়ারফোর্সের সম্পদের বিরুদ্ধে বর্বরতা। প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার এটিকে লজ্জাজনক বলে আখ্যা দেন। ঘটনার পরই ঘাঁটির নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা শুরু করেছে সরকার। রং ছিটানো হলেও বিমান চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।
সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়। টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যার কবলে চীনের দক্ষিণাঞ্চলের কয়েকটি প্রদেশ। পানিতে তলিয়ে গেছে বিভিন্ন এলাকা। নতুন করে আকস্মিক বন্যা সতর্কতা জারি করা হয়েছে দেশটির মধ্যাঞ্চলে। বৈরী আবহাওয়ার একই চিত্র লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে। নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে রিও গ্রান্দে দোলুস প্রদেশে। এরই মধ্যে নিরাপদ আশ্রয়ে বাসিন্দাদের সরিয়ে নিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এদিকে মেক্সিকোতে হারিকেনের আঘাতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন 1 লাখের বেশি মানুষ। তীব্র স্রোতে ভেসে যাচ্ছে সবকিছু, ডুবে আছে রাস্তাঘাট, যানবাহন সহ ঘরবাড়ি। গত কয়েকদিন ধরে ভয়াবহ বন্যার কবলে চীনের দক্ষিণাঞ্চল। স্থানীয় সময় শুক্রবার টানা বৃষ্টিতে অঞ্চলটির হুনান ও হুবেই প্রদেশে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। এতে চরম বিপাকে পড়েছেন বাসিন্দারা। চীনা রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি জানায়, নতুন করে চীনের মধ্য ও দক্ষিণাঞ্চলে আকস্মিক বন্যা সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ। প্রাকৃতিক দুর্যোগের জন্য জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত ব্রাজিল। চলতি সপ্তাহে ভারী বৃষ্টিতে নদীর পানি বৃদ্ধি পেয়ে প্লাবিত দেশটির দক্ষিণাঞ্চলের রিও গ্রান্দে দো সুল প্রদেশ। নিরাপত্তার স্বার্থে দুর্গত এলাকা থেকে এরই মধ্যে বহু বাসিন্দাকে সরিয়ে নিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এদিকে মেক্সিকোর ওয়াহাকা উপকূলে আঘাত এনেছে হারিকেন এরিক। এতে ভেঙে গেছে ঘরবাড়ি, উপড়ে গেছে গাছপালা। স্থলভাগে আঘাত হানার পর এরিক দুর্বল হয়ে ঝড়ে পরিণত হয়। শুরু হয় প্রবল বর্ষণ। এতে বেশ কয়েকটি সড়কের যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ার পাশাপাশি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েন লক্ষাধিক বাসিন্দা। মৌসুমী সাথী, সময় সংবাদ। কানাডার আলবার্টার রকি পর্বতমালায় পাহাড় ধসে অন্তত 1 জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে বানফ ন্যাশনাল পার্কের ব্লো গ্লেশিয়ার ফলসের কাছে এই ঘটনা ঘটে। নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় আশেপাশের রাস্তাঘাট। পাশাপাশি দর্শনার্থীদের এই পার্কটি এড়িয়ে চলার আহ্বান জানান সংশ্লিষ্টরা। ইউক্রেনের পুরোটাই রাশিয়ার বলে দাবি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বলেন, ইউক্রেন যদি যুদ্ধক্ষেত্রের বাস্তবতা মেনে নেয় তবেই শান্তি সম্ভব। এ সময় ইউক্রেনকে বোমা হামলা চালানো থেকে বিরত থাকার হুঁশিয়ারি দেন তিনি। এছাড়াও বিশ্বে বিভিন্ন দেশে চলমান সংঘাত নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে। আর এসবের মধ্যেই আবারও বন্দি বিনিময় হয়েছে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে। দুই দেশের কর্মকর্তারা জানান, এটি চলমান চুক্তির অংশ। এর আওতায় শুধু জীবিত যুদ্ধবন্দীই নয়, মৃত সেনা সদস্যদের মরদেহ ফিরিয়ে দেওয়া হচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, অনেক বন্দী 2 বছরেরও বেশি সময় ধরে আটক ছিলেন। সেন্ট পিটার্সবার্গের আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, রুশ সেনার পা যেখানে পড়ে সেটাই রাশিয়ার। তার মতে রুশ ও ইউক্রেনীয়রা একই জাতি এবং এই অর্থে পুরো ইউক্রেন রাশিয়ার। এ সময় তিনি জানান, সীমান্ত সুরক্ষায় সুমি অঞ্চলে বাফার জোন তৈরি করছে রাশিয়া এবং প্রয়োজন হলে সুমি শহর দখলও সম্ভব। যদিও আন্তর্জাতিকভাবে ক্রিমিয়া ও 4টি ইউক্রেনীয় অঞ্চল দখলের বৈধতা এখনও স্বীকৃতি পায়নি। পুতিন আরও বলেন, রাশিয়া ইউক্রেনের আত্মসমর্পণ চায় না, বরং যুদ্ধক্ষেত্রে যে বাস্তবতা সৃষ্টি হয়েছে কিয়েভ তা মেনে নিক। তিনি মনে করেন, ইউক্রেন 1991 সালে স্বাধীনতা ঘোষণার সময় নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে পরিচিত ছিল, আর এখন সেই অবস্থান থেকে সরে গিয়ে পশ্চিমা শক্তির সহায়তায় চলছে সংঘাত। এছাড়াও ইরান ও ইসরায়েল সংঘাত, পারমাণবিক স্থাপনা ঘিরে উত্তেজনা এবং বৈশ্বিক অস্থিরতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন পুতিন। তার মতে বিশ্ব এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে যে কোনো মুহূর্তে বড় ধরনের যুদ্ধ শুরু হতে পারে। এমনকি মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে ইঙ্গিত করে তিনি বলেন, এমনটা চলতে থাকলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুও অসম্ভব নয়। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। অস্ট্রেলিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে শিশুদের প্রবেশ ঠেকাতে চালানো হয়েছে পরীক্ষামূলক প্রকল্প। লক্ষ্য 16 বছরের নিচের ব্যবহারকারীদের ঠেকানো। কিন্তু প্রশ্ন উঠেছে এ বিষয়ে প্রযুক্তির কার্যকারিতা নিয়ে।
উদ্বেগ তৈরি হয়েছে বায়োমেট্রিক তথ্য সুরক্ষা নিয়েও। এদিকে কর্তৃপক্ষ বলছে পর্যাপ্ত তথ্য ছাড়া কিছুই বলা সম্ভব নয়। কোনো প্রযুক্তি কতটা কার্যকর তা বোঝাতে হলে তথ্যভিত্তিক বিশ্লেষণ প্রয়োজন বলেও জানান তারা। অস্ট্রেলিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে ন্যূনতম বয়স নির্ধারণে চালানো হয়েছে এজ অ্যাসিউরেন্স ট্রায়াল। উদ্দেশ্য 16 বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশ ঠেকানো। কিন্তু প্রশ্ন উঠেছে এ বিষয়ে প্রযুক্তি কতটা সফল এ নিয়ে। জানানো হয়নি কোন সফটওয়্যারে কী ফল মিলেছে। এ নিয়ে ট্রায়াল কর্তৃপক্ষ নীরব থাকায় সমালোচনা চলছে বিভিন্ন মহলে। সামাজিক মাধ্যমে কতটুকু ঠেকানো যাবে শিশুদের প্রবেশ এ নিয়েও প্রশ্ন তুলছে বিভিন্ন সংস্থা। তবে কর্তৃপক্ষ বলছে পর্যাপ্ত তথ্য ছাড়া কিছুই বলা যাচ্ছে না। কোনো প্রযুক্তি কতটা কার্যকর তা বুঝতে হলে তথ্যভিত্তিক বিশ্লেষণ প্রয়োজন বলেও জানান তারা। পরীক্ষা পরিচালনায় যুক্ত ইলেকট্রনিক ফ্রন্টিয়ার্স অস্ট্রেলিয়ার চেয়ারম্যান জন পেইন জানান, সবচেয়ে বড় উদ্বেগ উঠেছে বায়োমেট্রিক তথ্য নিয়ে। এসব তথ্য কিভাবে সংরক্ষণ হবে, কারা ব্যবহার করবে তা পরিষ্কার নয়। পাসওয়ার্ড পাল্টানো গেলেও বায়োমেট্রিক তথ্য পাল্টানো যায় না, তাই একবার ফাঁস হলে তা আর ফেরত আনার উপায় নেই। আন্তর্জাতিক শিশু সুরক্ষা কেন্দ্র জানায় প্রযুক্তিগুলো কিভাবে কাজ করবে এ বিষয়ে তারা অবগত নন। নতুন প্রজন্ম প্রযুক্তিতে দ্রুত মানিয়ে নেয়, তারা বাধা পেরোতে বেশি সময় নেয় না বলেও সতর্ক করে সংস্থাটি। কাকুলি আখতার, সময় সংবাদ। সময়। চীনের সাংহাইয়ে প্রথমবারের মতো চালু হলো লেগোল্যান্ড রিসোর্ট। লেগো খেলনার এই থিম পার্কের সফট ওপেনিংয়ে শিশুদের জন্য স্বপ্নের রাজ্য ঘোরার সুযোগ মিলেছে। 2 কোটি লেগো ব্লকে তৈরি মিনিল্যান্ড থেকে শুরু করে 75টির বেশি রাইড, সব মিলিয়ে জমজমাট ছিল লেগোল্যান্ডের প্রথম দিন। বাচ্চাদের প্রিয় খেলনা লেগোর আদলে চীনের সাংহাইয়ে চালু হয়েছে লেগোল্যান্ড রিসোর্ট। সাংহাই উঁচু উঁচু ইমারত, প্রাচীন গ্রেট ওয়াল, সবকিছুই যেন রঙিন লেগো দিয়ে তৈরি। লেগোল্যান্ড সাংহাই রিসোর্টের সফট ওপেনিং উপলক্ষে পার্ক জুড়ে ছিল হাসি আর উচ্ছ্বাস। জুলাইয়ের গ্র্যান্ড ওপেনিং এর আগেই সফট ওপেন করেছে সাংহাইয়ের লেগোল্যান্ড রিসোর্ট। শুক্রবার পার্কের গেট খুলতেই ভিড় করেন শত শত দর্শনার্থী। শিশু থেকে বড় সবাই মেতে ওঠে রোলার কোস্টার, বোট রাইড আর টাওয়ার ক্লাইম্ব টুর্নামেন্টের মতো আকর্ষণীয় সব রাইডে। পার্কের সবচেয়ে চমকপ্রদ অংশ লেগো মিনিল্যান্ড। চীনের বিখ্যাত নিদর্শনগুলোর প্রতিরূপ তৈরি হয়েছে 2 কোটি লেগো ইট দিয়ে। এই বিশাল নির্মাণে সময় লেগেছে 1,68,000 ঘন্টা। 8টি থিম সেকশনে ভাগ করা হয়েছে পার্ককে। নিনজাগো, লেগো ফ্রেন্ডস, মনকি কিড সহ জনপ্রিয় লেগো চরিত্ররা এখানে জীবন্ত হয়ে উঠেছে। দর্শনার্থীদের মতে পার্কটি প্রত্যাশার চেয়েও অনেক বেশি চমকপ্রদ। লেগোল্যান্ডে লেগো খেলতে আমার ভালো লাগে, কারণ বাসায় আমার লেগো খুব কম। গ্রেট ওয়াল তৈরি করতে খুব আনন্দ হচ্ছে, তবে এটি তৈরি করা আসলেই কষ্টের। এটি বিশ্বের সবচেয়ে বড় লেগোল্যান্ড পার্ক, যেখানে ছোটদের স্বপ্ন জেগে ওঠে ব্লকের শহরে। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। পানির তীব্র সংকটে জর্জরিত জর্ডান। এই সমস্যার সমাধানে আশার আলো দেখাচ্ছে আগ্নেয়গিরির পাথর দিয়ে তৈরি এক বিশেষ মাটি, ভলকানিক সয়েল। এই মাটি কম খরচে ফসল ফলাতে পারে বলে বলছেন বিশ্লেষকরা। জর্ডানের রাজধানী আম্মানের উত্তরের মারফাকে পুরোদমে চলছে খনন কার্যক্রম। আধুনিক যন্ত্র দিয়ে আগ্নেয়গিরির পাথর পিষে তৈরি করা হচ্ছে সূক্ষ্ম বালি, যা থেকে তৈরি হচ্ছে ভলকানিক সয়েল নামের এক বিশেষ মাটি। 2019 সালে জর্ডানের ওয়াতাদ নামের একটি প্রতিষ্ঠান এই মাটি তৈরির কাজ করে। কোম্পানির প্রধান মোহাম্মদ আল মানাসির জানান, ভলকানিক সয়েল লবণ প্রতিরোধ করতে সক্ষম। পাশাপাশি এই মাটিতে আগাছাও কম হয়। এটি অনেক কম খরচে ফসল ফলাতে পারে। জর্ডানের কৃষিবিদ হাদিল জানান, এই মাটি ব্যবহার করলে 60% কম পানি এবং 80% কম সার লাগে। বর্তমানে প্রতিষ্ঠানটিতে বছরে 10 লাখ টন ভলকানিক সয়েল তৈরি হয় বলে জানা যায়। তবে এর মজুত এবং কারখানায় যে উৎপাদন সক্ষমতা রয়েছে তা দিয়ে আরও বেশি মাটি তৈরি করা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ওয়াতাদ কোম্পানির বর্তমান লক্ষ্য বৈশ্বিক বাজারে ভলকানিক সয়েলকে সারের বিকল্প হিসেবে প্রতিষ্ঠা করা। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। পাল্টাপাল্টি আঘাতে কাঁপছে ইরান ইসরায়েল। আগ্রাসন বন্ধ হলে এই কূটনীতির পথে ফিরবে তেহরান। তেল আবিবকে চাপ না দেয়ার ইঙ্গিত ট্রাম্পের। সংঘাত বন্ধের আহ্বান গুতেরেসের।
গাজা ইসরায়েলি বর্বরতায় আরও ৮২ জনের মৃত্যু। তেল আবিবকে গোপনে সহায়তার অভিযোগে ব্রিটেনের সামরিক ঘাঁটিতে ঢুকে বিমান ভাঙচুর ফিলিস্তিনপন্থীদের। এবং গোটা ইউক্রেনই রাশিয়ার দাবি পুতিনের কিয়েভকে বোমা হামলা চালানো থেকে বিরত থাকার হুঁশিয়ারি। চলমান যুদ্ধের মধ্যে দ্বিতীয় দফায় বন্দি বিনিময় দুদেশের। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়।